আমরা দেখলাম 20 জন সাংসদ যারা তৃণমূলের চিহ্ন নিয়ে আলাদাভাবে তারা সংসদে থাকবেন বলেছিলেন, কিন্তু তৃণমূলের চিহ্নটা তাদের রইলো না। আগেই গেম ওভার হয়ে গেল। কিভাবে হলো আপনারা প্রত্যেকেই দেখেছেন। তার আগে স্পিকারের কাছে কীর্তি আজাদ এবং সাগরিকা গিয়ে একটা লেটার দিয়ে এলো, সেই ভয়েই সঙ্গে সঙ্গে একটা অনামী মানে অখ্যাত, বাংলার মানুষ তো জানে না, আমি ত্রিপুরার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, আমাদের তো কিছু কন্টাক্ট আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম কি ভাই এই দলটা কি, মিডিয়া পার্সনকে জিজ্ঞাসা করলাম যারা বিজেপির মিডিয়া সেলটা চালায়, তাদেরকে জিজ্ঞাসা করলাম এই দলটার সম্বন্ধে আপনারা জানেন। তখন তারা বললো দিদি এই দলটা আমরা জানি না, এই দলটা কিরকম দাঁড়ায় জানেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কালীঘাটের কাকু দাঁড়িয়েছিল ড্যামি ক্যান্ডিডেট, ঠিক তেমনি বিজেপির ক্যান্ডিডেটকে জেতানোর জন্য এই দল থেকে দাঁড়ায়, তারা আবার কংগ্রেসে চলে যায়, কখন আবার বিজেপিতে রয়ে যায়, তাদের কোনো অস্তিত্ব থাকে না, সোজা কথা। 5 জন দাঁড়িয়েছিল, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু এনসিপিআই দলে এই যে 20 জন সাংসদ গেল, তাদের এখনই দেখলাম বাংলায় দেখলাম ফেসবুক পেজ হয়ে গেছে, ফেসবুক পেজে দেখা যাচ্ছে তারা এনসিপিআই জয়েন করেছে, দেবের ছবি দেখা যাচ্ছে, কাকুলি ঘোষ দস্তিদারের ছবি দেখা যাচ্ছে, সব জোরহাত করে, যেমন তৃণমূলের প্রতীকে যেমন চাইছিল না ভোট এনসিপিআই, তা সেই দলের কার্যত এরা ভোট চাইবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, বলছি কি অবস্থা বলুন তো। আমার তো মনে হয় এই এনসিপিআই যে দলটা এরা দাঁড়াবে বলছে, এই দলটা সারা ভারতবর্ষ কারো ত্রিপুরার মানুষও জানেন। আমার তো মনে হয় এরা হুমায়ুনকে চয়েস করলে ভালো করতো। এজিউপি যদি দাঁড়াতো বা সিজিপি যেটা নতুন ককরোচ পার্টি সেটাতেও যদি দাঁড়াতো, মানুষ এদেরকে অস্তিত্ব খুঁজে পেত। বাংলার মানুষ অ্যাটলিস্ট এয়ারপোর্টে গিয়ে দুটো মালা নিয়ে, গাঁদা ফুলের, জুঁই ফুলের বলবেন না, রজনীগন্ধা না, গাঁদা ফুলের মালা নিয়ে দাঁড়াতো, কারণ হুমায়ুন কবিরও যেত ঢোল বাজনা নিয়ে এদেরকে রিসিভ করতে। এতগুলো সাংসদ পাচ্ছে, কিন্তু এদের অস্তিত্ব কি আমি তো জানার চেষ্টা করছি। এই এনসিপিআই এর ইতিহাসটা কি? আচ্ছা কেন গেল আপনারা প্রত্যেকেই জানেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে ইডি, কি কেসে আপনাদের মনে আছে? কুন্তল এবং কালীঘাটের কাকু বসে যে মিটিংটা করেছিল আপনাদের মনে আছে, সেই সুজয় কৃষ্ণ ভদ্র, তার কেসে কার্যত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তলব পেশ করছে। না সায়নী ঘোষ কোথায়? সায়নী ঘোষ বলুন তো, সে চলে গেছে, এখন তো সে আবার এনসিপিআই সে জয়েন করে ফেলেছে। তাহলে কি হবে? এই কুন্তল ঘোষের যে দুটো ফ্ল্যাট ভেঙে একটা করে সায়নী থাকছে, সেখানে সায়নীকে কি আর ইডি ডাকবে না? পিঠ বাঁচানোর লড়াই, কাকুলি ঘোষ দস্তিদার, এদের এক একজনের ইতিহাস খুলবেন সব পেয়ে যাবেন। দেবের গরু কেলেঙ্কারি কি হবে বলুন তো, সেই যখন দেবকে ডাকা হতো এগুলো সব চাপা পড়ে যাবে, এরা বিরোধীতে চলে গেছে। আর ডিম ছাপির কি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের তো অনেক প্রশ্ন। কিন্তু এই এনসিপিআর ইতিহাস কি, এরা কেন গেল, কিভাবে গেল, একাধিক প্রশ্ন এখন আসছে। একাধিক প্রশ্নের উত্তর পেতে এদের ব্যাপারটা কি, ডিটেলে কি ডিল হলো, ভূপেন্দ্র যাদবের বাড়ি কেন এরা বেছে নিল, সেখানে মিটিং করলো, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি বেছে নিয়ে এরা মিটিং করছে, কিন্তু এমন একটা দলে যাচ্ছে সেই দলটাই কেউ চেনে না। তাহলে ভিতরের অঙ্কটা কি, নেপথ্যের অঙ্কটা কি, কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, একাধিক প্রশ্ন দাঁড়াচ্ছে। এদের এই মানে গাঁদা ফুলের মালা নিয়েও এখন বাংলার মানুষ যাবে কিনা, আমরা এয়ারপোর্টে থাকবো, দেখবো কি করছে বাংলার মানুষ এদের দিকে। আর ডিম থেরাপি হবে না, কি হবে সেটা আমরা জানি না, বাংলার মানুষ বুঝে নেবে জনরোষ কাকে বলে, বাংলার মানুষ জানে। কিন্তু এই যে 20 জন সাংসদ গেল, কাকুলি ঘোষ দস্তিদার প্রথমে বললো এয়ারপোর্টে নেমেই 22 জন, কিন্তু 22 জন দেখলাম না, 20 জন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বললো শুভেন্দু এলো সই করব, এখনো আমি সই করিনি, আবার উনি সইও করেছেন। মানে এই ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, আমরা ঠিক বুঝতে পারছি। এবং তার মাঝে একটা তোমাকে খবর দিই, সেটা হলো রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল যায়নি। এটা কিন্তু আশ্চর্যজনক। রচনা বন্দ্যোপাধ্যায়ের সই কিন্তু কালকে পায়নি ওরা। এবং মানে কালকে বিকেল বেলার থেকে দু একজন ভিন্ন সুর করছিল, ফলে রিক্সা নেয়নি। ভাই ইমিডিয়েটলি মার্জার করাও, ইমিডিয়েটলি মার্জার না করলে খেলা উল্টো দিকেও ঘুরে যেতে পারে, সেরকম আবহ তৈরি হয়েছিল কালকে বিকেলের দিকে। ফলে শেষ মুহূর্তে একেবারে অনামী একটি দল, যারা 5টা আসনে লড়াই করেছিল, 5টা আসনই জামানত জব্দ হয়েছে। যার মানে যিনি তৈরি করেছিলেন তিনি আবার দল ছেড়েও দিয়েছেন, তিনি একজন আইনজ্ঞ। ফলে এইরকম একটি দল এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই, এই দল কার্যত সাইনবোর্ডের দল। কনস্টিটিউশনালি মানে যদি স্বীকৃতির জায়গা থেকে দেখো, তাহলে ইলেকশন কমিশনের
নথিভুক্ত কিন্তু অস্বীকৃত দল, আনরিকগনাইজড। মানে এটা ইলেকশন কমিশনের কাছে ওরা আবেদন করেছে, নথিভুক্ত হয়েছেন, কিন্তু একটা রিকগনিশন পাওয়ার জন্য মিনিমাম একটি রাজ্যে 4% ভোট অথবা লোকসভা নির্বাচনের জয় একটি আসনে অন্তত জয় দরকার হয়, অথবা বিধানসভা ক্ষেত্রে 4% ভোট অথবা মানে অন্ততপক্ষে দুটি বিধানসভা আসনে জয়ী হতে হয়। সেই রকম শর্ত মিনিমাম লেভেলে তাদের নেই এবং 5টা আসনে লড়াই করেছিল। আইএসএফ এর থেকে খারাপ অবস্থা, সিপিএম এর থেকে খারাপ অবস্থা, হুমায়ুন কবিরের থেকে খারাপ অবস্থা, এসইউসিআই এর থেকে খারাপ অবস্থা, এসইউসির থেকেও খারাপ অবস্থা, আইএসএফ থেকে, আমজনতা উন্নয়ন পার্টির থেকে খারাপ অবস্থা। পশ্চিমবাংলায় বিএসপির যা ক্ষমতা আছে সেই ক্ষমতা ওই দলের নেই। তাহলে এই দলগুলো তৈরি করা হয় বৃহত্তম রাজনৈতিক স্বার্থে। এই দলগুলো তৈরি করা হয় যে ভবিষ্যতে এরা কাজ করবে। তুমি খুব সুন্দর একটা উদাহরণ দিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটে দাঁড়িয়েছিলেন ভবানীপুরে, তখন সুজয় কৃষ্ণ ভদ্র ড্যামি প্রার্থী হয়েছিলেন, তৃণমূলের ড্যামি, আমাদের চ্যানেলের সামনে এসে বলে। হ্যাঁ হ্যাঁ, ড্যামি প্রার্থী হয়েছিলেন। এই দলটা অনেকটা ড্যামি দল। এই দলটাকে বৃহত্তম দলগুলো, বড় দলগুলো ব্যবহার করে, ফলে সেই রকমই একটা ব্যবহার করা হয়েছে। কেন হঠাৎ করে এই দলে যুক্ত হতে হলো? একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, এত নামি নামি সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান, কাকলি ঘোষ দস্তিদার বর্ষিয়ান, শতাব্দী রায়, এরা তো এক দুদিনের সাংসদ নয়, এরা তো অনেক দিনের সাংসদ, কিন্তু এরা একটা এইরকম একটা পার্টিতে গেল, এর নেপথ্যে তো একটা বড় অঙ্ক আছে, বড় ডিল আছে। কি সেই ডিল? দেখো, মানে একটা তো চাচা আপন প্রাণ বাচ্চা, দুই হলো এরা ক্ষমতার মধ্যে থেকে থেকে এতটাই অভ্যস্ত হয়েছিল যে ক্ষমতার বৃত্তের বাইরে যাওয়ার মতন ক্ষমতা নেই। বিরোধী রাজনীতি করতে গেলে দম লাগে, সেই দম মানে অন্তত হারিয়ে ফেলেছে। 15 বছর শাসন করেছে। কাকলি গোষ্ঠীর দস্তিদারের অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা ছিল, কিন্তু মানে শতাব্দী রায়ের তো কোনোদিন ছিল না। এই যে যাদের তুমি সায়নী ঘোষের তো নেই, শতাব্দী রায়ের নেই, এবং সায়নী ঘোষের বিরুদ্ধেও আমি যতটুকু জানি যে বেশ কয়েকটা খুব সেন্সিটিভ মামলা আছে। ফলে এদের, আমি যদি ভুল না জানি, এদের মধ্যে অনেকেরই, যেমন বাপি হালদার, এর বিরুদ্ধে বিজেপি সরাসরি অভিযোগ করতো, বিজেপির কর্মীদের মারধর করা, বিজেপির নেতাদেরকে আক্রান্ত করা, বিরোধী রাজনৈতিক দল করতে না দেওয়া। ফলে বাপি হালদার থেকে শুরু করে একের পর এক নেতা, এরা কোনো না কোনো ভাবে কিন্তু আমি তোমায় বলি এদের একটা বড় অংশই হয়তো শাস্তির সম্মুখীন হতো। আমি ভদ্র ভাষায় শাস্তি বললাম, জেল না বলে। হয়তো সেই ভয়ে এরা বাধ্য হয়েছে চলে যেতে। হয়তো এদের সাথে অন্য কোনো ডিলও হতে পারে, যেটা আমরা হয়তো জানি না, কারণ আমাদের স্তরে জানা সম্ভব নয়। ডিল কি হতে পারে? না, দেখো, আমি কিন্তু মনে করি তুমি যদি পরপর বলো, কাকলি ঘোষ দস্তিদারের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে নেই, এবং এটা আমি এখনো বলছি। কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য। হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার ওকে হিটকো চেয়ারম্যান করে দিল, অমুক জায়গার একটা চেয়ারম্যান করে দিল, সেটা আলাদা, সে তো পলিটিক্যাল কেরিয়ার নয়, সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, সে তো আমরাও হতে পারি। দ্বিতীয় যেটা, সেটা হলো বাপি হালদারের কোনো পলিটিক্যাল কেরিয়ার নেই। কারণ বিজেপির লোকরা যদি শোনে যে বাপি পদ্মফুলে দাঁড়িয়েছে, মানবেই না, কিছুতেই মানবে না। মানুষ ভোট দিয়ে এদেরকে হারিয়ে দিবে, বিজেপি নেতারা দাঁড় করালেও মানুষ দায়িত্ব নিয়ে এদেরকে হারাবে। শতাব্দীরা যদি ভোটে দাঁড়ায়, বীরভূমের কোন লোক মানবে তাকে? একেবারেই তোমায় আমি বলছি, প্রসূন ব্যানার্জি হাওড়া থেকে যদি ভোটে দাঁড়ায়, হাওড়ার বিজেপির লোকরা মানবে? মিতালি বাগ ভোটে দাঁড়ালে কেউ একটা লোকও মানবে না। দেব দাঁড়ালে ওই জায়গাটাতে আমি আগের দিনও বলেছিলাম, আজও বলছি তোমাকে, দেবের ব্যাপারে কিন্তু দুটো জিনিস আছে। লোকাল লেভেলে যে দেব অন্যায় অবিচার অত্যাচার করেনি, চুপ করেছিল, আর শুভেন্দু অধিকারী স্নেহধন্য, তার সাথে সাথে বিজেপি রাজ্য নেতৃত্বও তার ব্যাপারে সফট, এবং আর ওর ব্যাকগ্রাউন্ডটা সবাই জানে যে ও পলিটিক্সে আসতে চাইনি।
মমতা বন্দ্যোপাধ্যায় গান পয়েন্টে রেখে কার্যত সায়নী ঘোষ সায়নী ঘোষ তুমি ভাবতে পারো যাদবপুরে দাঁড়ালে জিতবে? কোনো হিন্দু ছেলে বা মেয়ে সায়নী ঘোষের ওই ধরনের বিকৃত মানে স্টেটমেন্টের পরে, মানসিকতা বা স্টেটমেন্টের পরে, অ্যাকচুয়ালি ও তো মানে কার্যত বলা যায় জেল থেকে বা মানে শাস্তি থেকে, ভালো শব্দটাই বলি অধ্যাপক আমি, শাস্তি থেকে বাঁচার জন্যই ও সরাসরি কিন্তু বিজেপি মানে এনডিএ শিবিরকে সমর্থন করছে। মানে ইউসুফ পাঠান, তাহের আলী, আর একটা খলিলুর রহমান, এই তো মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলেছে এদেরকে ঢুকতেই দেবো। মানে ইউসুফের কোনো সম্ভাবনাই নেই, ইউসুফের কোনো ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ অন্তত ওয়েস্ট বেঙ্গলে নেই, এবং আমি শুনলাম গুজরাটেও নাকি দু একটা জায়গায় ফেসে গেছে। কিন্তু খলিলুর এবং ইয়ের ক্ষেত্রে, তাহেরের ক্ষেত্রে, এরা যদি রাষ্ট্রবাদী বিজেপি হয়ে যায়, রাষ্ট্রবাদী মুসলিম হয়ে যায়, তাহলে এদের পুনর্বাসন কিছু হতে পারে। মানে বিজেপি এদেরকে সামনে সারা ভারতবর্ষে প্রজেক্ট করবে যে দেখো আমরা ক্ষমতায় আসার পরে সংখ্যালঘু মুসলমানরা কেমন পরিবর্তিত হয়ে জাতীয়তাবাদী হয়ে উঠেছে। ফলে সেই জায়গা থেকে তাহের এবং খলিলুর তাদেরকে মানে বিজেপি অন্তর্ভুক্ত করতে পারে, কিন্তু এমপি করবে কিনা সেটা নিশ্চিত না। অর্থাৎ তাদের একটা ভবিষ্যৎ সামান্য হলেও আমি দেখতে পাচ্ছি। এনসিপিআই দলের রাজনৈতিক ইতিহাসটা কি, মানে পুরনো যদি আমরা ফিরে যাই, কি এরা, কারা এরা? দেখো এনসিপিআই একটা একজন লয়ার, কিছু এনজিও গোষ্ঠী, তারা ত্রিপুরা কেন্দ্রিক, তারা তৈরি করেছিলেন। এটা মানে নির্বাচনের আগে না প্রচুর রাজনৈতিক দল তৈরি হয়, আমাদের কাছে আসে বুদ্ধি নিতে যে দাদা দল তৈরি করব, আপনি একটু বলুন কিভাবে। তখন আমরা ওয়েবসাইটে দেখিয়ে দিই যে কিভাবে ফর্মটা আছে, দেখুন ফর্মে কি কি শর্ত আছে, কতজন প্রস্তাবক লাগে, সেইভাবে একটা গড়ে ওঠা দল। এবং এই দলটা নির্বাচনে লড়াই করবার পরে মানে সামান্যতম হালে পানি পায়নি, বিস্তৃত একটি দল, নির্বাচন কমিশনের নথিভুক্ত কিন্তু অস্বীকৃত, কারণ ওর কোনো স্বীকৃতিই নেই। স্যার, এরা যখন বেছে নিল ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি, মিটিংটাও ওখানে সারলো, তাহলে এরা এনডিএ তে না গিয়ে এরকম এনসিপিআই এর মতো অনামী দলে কেন গেল এরা? এইটাই আসল কথা, যে কেন দ্রুততার সাথে গেল এবং কি হলো। মিটিং ওখানে করলো, ঠিক। মনু সিংভি, যিনি খুব প্রখ্যাত লয়ার, কপিল সিব্বল প্রখ্যাত লয়ার, এরা প্রশ্ন তুললো তার আগেই, কয়েক ঘন্টা আগে, যে মার্জার শব্দটা আছে, অর্থাৎ এতদিন কি তুমি শুনছিলে যে এই 20-22 জন তৃণমূলের সাংসদ আলাদা লবি করে বসবে, আলাদা জায়গা দেওয়া হবে, আলাদা একটা গোষ্ঠী, কিন্তু অ্যান্টি ডিফেকশন আইনে কোথাও প্রভিশন নেই আলাদা করে কোনো ব্লক বা লবি তৈরি করে বসাল। তোমার মূল দলের থেকে বাইরে গিয়ে তুমি এরকম লবি তৈরি করতে পারো না। তাহলে তুমি কি করতে পারো? অ্যান্টি ডিফেকশন ল বলছে যে তুমি একমাত্র মার্জ করতে পারো, মানে অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারো। এই অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারো, এর ডেফিনিশনটা আনক্লিয়ার। মানে এই 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 দল অন্য আরেকটা দলের সাথে মিশে যাওয়ার অর্থ, সেই দলটা যদি আনরিকগনাইজড হয়, সে কারণ ওখানে বলা নেই কোন দল, রিকগনাইজড হতে হবে এমন কোনো কথা বলা নেই। ফলে একটা অনামী অখ্যাত দলের সাথে মিশে যাওয়ার কোনো সমস্যা নেই, আইনগত সমস্যা নেই। সেইভাবেই একটা অখ্যাত দলের সাথে তৃণমূল কংগ্রেস কালকে দ্রুততার সাথে মানে ওই গোষ্ঠীটা মিশে গেল। এইবার তোমায় আমি বলি, এর পেছনে কিন্তু আরেকটা কারণ ছিল। একটা হলো আইনের জটিলতা, যেটা বললাম, মার্চ করতেই হতো কোনো একটা দলের সাথে। আরেকটা হলো যেই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায় কালকে দিল্লিতে গিয়ে পৌঁছায়নি, সেই মুহূর্তে কিন্তু একটা বিজেপির মধ্যেও একটা শঙ্কা তৈরি হয়েছিল ভূপেন্দ্র যাদবদের, যে তাহলে কি আবার কিছু ফিরে যাচ্ছে। ফলে তলি ঘড়ি যে ভাই দ্রুততার সাথে এদেরকে স্প্লিট করিয়ে মার্জার করিয়ে দিতে হবে। ফলে ওই কারণেই কিন্তু ভূপেন্দ্র যাদবের বাড়িতে তড়িঘড়ি বৈঠক, এবং বৈঠকের পরে সই সাবত মানে করার জন্য স্পিকারের সামনে চলে যাওয়া। আর একটা প্রশ্ন আছে, এনসিপি তে যোগদানের ফলে এরা যে বিদ্রোহী সাংসদ, এরা নিজেদেরকে টিএমসি সাংসদ বলে দাবি করতে পারবে না, এরা কিন্তু এনসিপিআই এর সাংসদ, এখন থেকে এরা কিন্তু তৃণমূলের সাংসদ বলতে পারবে না।
আমাদেরও মানে এইটা মনে রাখতে হবে, স্পিকারের কাছে কালকে ওরা যে চিঠি জমা দিয়েছে, স্পিকার একটা রুলিং দিবেন। দর্শক আপনারা ভালো করে শুনুন, আমরা এখনো এনসিপিআই এর সাংসদ বলতে পারবো না, তার কারণ টেকনিক্যালি বলতে পারবো না। কেন? যে চিঠি কাকলি ঘোষ দস্তিদাররা কালকে স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন, তার ভিত্তিতে যে মার্জার হলো কি হলো না সেই নিয়ে স্পিকার একটা রুলিং দেবে। এটা আশা করা যাচ্ছে দু একদিনের মধ্যেই, অধিবেশন বসার আগেই কাকলি ঘোস্তিদাররা কিন্তু বাদল অধিবেশন বসার আগেই কাকলি ঘোস্তিদারদের যে গ্রুপ, তারা যে মার্চ হলো সেই সংক্রান্ত একটা রুলিং দিবে। রুলিং যে এই মুহূর্তে দিয়ে দিল, স্পিকার স্বীকৃতি দিয়ে দিলেন যে হ্যাঁ তোমরা এনসিপিআই এর দলের গোষ্ঠীর দলের সদস্য, সেই মুহূর্তে কিন্তু আর এই সায়নী ঘোষকে তৃণমূলের সাংসদ বলতে পারবেন না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি ঘাসফুল রয়ে গেল? তাহলে ঘাসফুলে এই 8 জন রয়ে গেল, তাদের ভূমিকা তাহলে কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অরিজিনালি ঘাসফুলের চিহ্নেই থেকে যাবে যতক্ষণ পর্যন্ত না কোর্টে আবার চ্যালেঞ্জ হচ্ছে। ফলে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল তৃণমূল কংগ্রেস বলেই পরিচিত হবে, আর কাকলি ঘোষ দস্তিদাররা এনসিপিআই এর দলের সদস্য। এনসিপিআই এবং তৃণমূল দুটো দল হয়ে গেল। এনসিপিআই এর 20 জন সাংসদ থাকলো, স্পিকারের রুলিং এর পরে অফিসিয়ালি আমরা বলতে পারবো যে এরা এনসিপিআই এর সাংসদ। আমরা কাকলি ঘোষ দস্তিদারের একটা বক্তব্য দেখছিলাম, বলছিলেন যে আমরা সব থেকে বড় বিরোধী এখন, মানে কংগ্রেসের পরেই যদি কেউ হয়ে থাকে আমরা সেটা হচ্ছি। তাহলে এত বড় দল হয়ে যাচ্ছে, এতে লজ্জার বিরোধী হে আবার বিরোধী নিজেরা ওপেনলি বলেছে হ্যাঁ আমরা এনডিএ সমর্থক, এমনকি সুমনদের অনুষ্ঠানে পর্যন্ত বলেছে প্রয়োজনে মন্ত্রিসভায় যেতে পারে, ভাবতে পারে। তারা আবার বলছে বিরোধী। এই ধরনের বিরোধী ইতিহাসে জানি কমই জন্মায়। মির্জাফরদের বিরোধী, মির্জাফরদের নিয়ে বিরোধী, ছি 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 ছি। আর একটা শতাব্দী রায় বলছে অভিষেকের ছেলেটার দক্ষতা আছে, ফিরে এসে কি এদের মতিভ্রম হচ্ছে নাকি? এরা কি আবার অভিষেকের দলে ফিরে যেতে পারে? কেউ কেউ এরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। আমি তোমাকে বললাম তো যে কালকে তড়িঘড়ি ভূপেন্দ্র যাদবের বাড়িতে কেন ওইরকম সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তার একটা কারণই হলো যে রচনা বন্দ্যোপাধ্যায় যখন যায়নি, একটা সংশয় তৈরি হয়েছে যে ভাই এই মানে কেউ কেউ হয়তো এখন ভাবছে চিরজীবন মির্জাফর বলবে লোক, আমাদের চিরজীবন বলবে যে এ মির্জাফর গেল রে, মির্জাফর গেল। তাহলে এই মির্জাফরের তকমাটা কিন্তু কারো কারো হয়তো গায়ে লাগছে, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। দেখো, আদর্শ জায়গা থেকে যদি তুমি বলো, তুমি নির্বাচিত হয়েছো একটা দলের, ভূমিকা কি হবে? অমনি ওই টেবিলে বসে থাকবে, সংসদের টেবিলে বসে হাততালি মারবে? কাদের ক্ষেত্রে হাততালি মারবে? টিএমসি বক্তব্য দিলে হাততালি মারবে, না বিজেপি বক্তব্য দিলে হাততালি মারবে? মানে টেবিলটা যে চাপড়াবে, সায়নীরা যে টেবিলটা চাপড়েছে এতদিন আমরা যেটা দেখেছি, তাহলে কার বক্তব্যে এরা টেবিল চাপড়াবে? এরা এখন নরেন্দ্র মোদী অমিত শাহর বক্তব্যে টেবিল চাপড়াবে, মানে বাঁচাও বাবা বাঁচাও। তাহলে বাবা বাঁচাচ্ছেন মানে এরা এখন তোমায় বলছি, হাস্যকর হাস্যকর, মানে ভাবা যায় না। আমি পশ্চিমবাংলার রাজনীতি ভাবি কিভাবে ডিটোরিয়েট মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে করলো, বিরোধীদেরকে জোর করে নিজের পতাকায় নিয়ে আসলো, মানে পুলিশ দিয়ে প্রশাসন, একটা মিউনিসিপালে তাদেরকে খুন, মার্ডার সবকিছু হয়ে গেল, আমরা সব দেখেছি। আমরা মানে একটাই মাত্র বিধানসভা ছিল, এই মিউনিসিপাল কর্পোরেশন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না পশ্চিমবাংলার রাজনীতির জন্য অভিশাপ। ওরা যে অভিশাপ, আজকে সেই কন্টিনিউটিটা চলছে। আমি ভেবেছিলাম সেই বিশ্বাসঘাতকতাটা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় যে মির্জাফরের ভূমিকার পালন করেছিলেন, সেই কন্টিনিউটি মির্জাফরের মির্জাফরের ইয়েতে মনে হয় মির্জাফরই জন্মায়। এরকম ছাড়া আর কি বলবো বলো। আমি তো মির্জাফরদের সূচনার মানে মেন নেত্রী একেবারে, তুমি আমার ভাবো যে সায়নী কয়েকদিন আগ পর্যন্ত বিচারধারায় দেখো, সায়নীর থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, তা মালা রায়, এরা বিচারধারার বিরোধিতা করেছে। আমি কিন্তু বারবার তোমাদের বলছি, বিজেপি যে বিচারধারায় বিশ্বাস করে সেই বিচারধারার তারা বিরোধী। আমার তো এই আইডিওলজিটা শেষ হতে পারে না। তৃণমূল খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ খারাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি খারাপ। ফলে আমি খুব বেশি হলে কি করতে পারি? পদত্যাগ করে ঘরে বসে যেতে পারি। আমার বিচারধারার সাথে আমি বাজারে, আমার বিচারধারাকে বাজারে বিক্রি করছি। আমি মনে করি
যে আমি ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী বিশ্বাসী মানুষ, অথচ আমি বাজারে বিক্রি করছি যারা হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করে তাদের কাছে। ফলে আমি মনে করি যে এত বড় বিশ্বাসঘাতকতা পশ্চিমবাংলার রাজনীতিতে খুব কম হয়েছে, কিন্তু এটা দুঃখের হলেও সত্যি। আপনার বিশ্লেষণ, আপনি তো দীর্ঘদিন বিশ্লেষণ করছেন স্যার, 25 বছর, তো সেইটার অঙ্কটা পাল্টে গেছে কালকে রাতে নাকি? আমি তো বিশ্বাস মানে সত্যি বলতে কি ভাবতে পারি না। যেমন তোমার মনে থাকতে পারে আলিপুরদুয়ারে একজন বিজেপি সংগঠক, গঙ্গা কি নাম, ও যখন চেঞ্জ করলো, তৃণমূলে চলে গেল, এই লোকটা জাতীয়তাবাদী হিন্দু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টিতে বিশ্বাস করার লোক, এ কি করে তৃণমূল কংগ্রেসে গিয়ে যেতে পারে? মানে আদর্শগত তো ভাবনার মধ্যে তফাৎ থাকে রে বাবা। মানে যে সায়নী ঘোষ থেকে শুরু করে, খলিলুল থেকে শুরু করে, তাহের থেকে শুরু করে, যারা অ্যান্টি বিজেপির ভোটে জয়ী হয়েছে, ভৌমিক উল্লেখযোগ্য নাম, পার্থ ঘনিষ্ঠ, অভিষেক ঘনিষ্ঠ, এ তো বাঁচার লড়াইয়ে গেছে, বাঁচার লড়াই। 21-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপির রাজ্য স্তরের নেতারা সরাসরি পার্থর বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তারা কিভাবে নির্যাতিত হয়েছিল পার্থর দ্বারা। বাঁচাও, বাঁচো, এনডিএ কে সমর্থন করো আর বাঁচো। এটা তো বাঁচার লড়াই। এটা আমি তোমায় বলছি, বহু সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা হতাশ হচ্ছেন। তারা যারা কাল একটু স্যার, কাল একটু মজা পেয়েছে, জানে এরা জোকারের মতো কাজ করবে, বিল পাস হয়ে যাবে, ব্যাস এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, মানে ঠিক বিজেপি, দেখো বিজেপির জায়গা থেকে বিজেপি পুরো লাভ হলো, বিজেপির বিরাট লাভ হলো। রাজনৈতিক অঙ্ক তারা মিলিয়ে নিয়েছে, রাজনৈতিক অঙ্ক। একদম অঙ্ক মিলিয়ে নিয়েছে। দিল্লিতে তুমি দেখেছো যে বিধানসভা নির্বাচন চলাকালীনই মহিলা বিল পাস করাতে পারেনি। এখন যারা ওই তখন লাল বোতামে টিপ দিয়েছিল সংসদে, এখন তারা সবুজ বোতামে টিপ দিবে। অর্থাৎ যে কাকলি ঘোষ দস্তিদার মহিলা বিলের বিরোধিতা করে ভোট দিয়েছিল, এবার মহিলা বিলের পক্ষে ভোট দিতে হবে। যে পার্থ ভৌমিক বিরোধী করে ভোট দিয়েছিল লাল বোতামে, সংসদে এবার সবুজ বোতামে ভোট দিতে হবে। ইতিহাসের নির্মম মানে পরিহাস যে আজকে আপনাকে পরাজিত হতে হবে। আপনি নৈতিকভাবে পরাজিত হয়েছেন, আপনার রাজনীতি পরাজিত হয়েছে, এবং আপনি কার্যত বশ্যতা স্বীকার করেছেন কেন্দ্রের শাসক দলের কাছে। ফলে এর থেকে আর কি হতে পারে? আমি তোমায় বলছি যে বিজেপির বিরাট লাভ হলো, এক তো তৃণমূলটাকে ছাড়খাড় করে দিল, দ্বিতীয় জনে বিচারধারা বিজেপির আইডিওলজিক্যালি লাভ হলো। বিজেপি এটা বোঝাতে পারলো যে সেকুলার, ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী রাজনীতি বলে কিছু হয় না। ভারতবর্ষের রাজনীতি হিন্দুত্বের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি হিন্দু জাগরণের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু জাতীয়তাবাদী ভাবনার একমাত্র যেটা প্রতিষ্ঠা পাবে। এবং সেই শুভেন্দু অধিকারীর পায়েই পড়তে হলো, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র পলিটিশিয়ান, যে শুভেন্দু না এলে আমি সই করব না, মানে সেই শুভেন্দু মানে তুমি জিনিসটা ভাবো যে এদের যে মতাদর্শ ছিল, ভাবনা ছিল, সেই ভাবনাকে বিসর্জন দিয়ে হিন্দু জাতীয়তাবাদী ভাবনার পায়ে পড়তে হলো, এবং তাদের কাছে বশ্যতা স্বীকার করতে হলো, এবং মেনে নিতে হলো যে হ্যাঁ, বিজেপির আদর্শই হলো সেরা আদর্শ। এখন এই জায়গাটাতে আমি তোমার বলবো যে বিজেপির অবশ্যই রাজনৈতিক বিরাট জয় হয়েছে। কারণ দেখো, একটা রাজনৈতিক দল চায় এ রাজ্যের, এদেশের রাজনীতিতে পুরনো প্রাচীন ভারতবর্ষকে ফিরিয়ে আনতে, প্রাচীন ভারতবর্ষের হিন্দু সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে। ফলে সেই দিক থেকে বিজেপির আদর্শগত লক্ষ্যে এগিয়ে গেল। এবার বিজেপির সরকারের লাভ কি হলো? যে সরকার মহিলা বিল পাস করতে পারেনি কয়েক মাস আগে, এবার মহিলা বিল পাস হবে, এবার ডিলিমিটেশন বিল পাস হবে। যারা সেই সময় বিরোধিতা করেছিল তারাই এবার ভোট দিবে। এবং একই সাথে তোমায় বলি যে ইউনিভার্সাল সিভিল কোড যেটাকে আমরা বলি, মানে দেওয়ানি আদালত, একই দেওয়ানি আদালত এর বিচার, এইটাও কিন্তু কার্যকারী হবে। ফলে বিজেপি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতন বিল, সেগুলোও কিন্তু পাস হবে। এবং কার মাধ্যমে পাস হবে? যে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল, যে সাংসদরা নির্বাচনের প্রচারে বিরোধিতা করে বলেছিল আমরা এক দেশ এক ভোট হতে দেব না, তাদেরকেই আজকে সংসদে মাথা নত করে ভোটটা দিতে হবে। আরেকটু যদি আমরা বাংলা ভাষায় বলি, ফেলা থুতু চাটতে হচ্ছে নিজে। একদম, মানে এই সাংসদরা যারা মানে অবস্থা যা, ফেলা থুতু কিন্তু চাটতে হচ্ছে। কিন্তু যে বৃহত্তম প্রশ্নটা একটা আসবে যে সত্যি রাজনীতিতে কিছু নীতি নৈতিকতা থাকবে না?
সত্যি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মিনিমাম রেসপন্সিবিলিটি থাকবে না? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে এই 20 জন সাংসদ পড়েছিল, যারা দিনের পর দিন মমতাকে মা বলতো, তখন তো আপনারা কেউ বিরোধিতা করেননি। তখন তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় অবিচার অত্যাচারকে কেউ তুলে ধরেননি। বরঞ্চ কোনো কোনো সাংসদ এমনও বলেছে যে মমতার মধ্যে আমরা শ্রী চৈতন্য দেব দেখতে পাচ্ছি। কোনো কোনো সাংসদ, আমি নাম ধরে বলতে চাই না, কোনো কোনো সাংসদ যারা এই 20 জনের মধ্যে আছে, তারা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মা শারদামণির রূপ, মা শারদামণির রূপ। তা সেই সময় তেল এত মেরেছে, মেরে মেরে দিনের পর দিন পদগুলো ধরে রেখেছিল। আজকে যেই না ক্ষমতায় 4 তারিখে চলে গেছে তৃণমূল কংগ্রেস, সেই আপনি পাল্টি খেয়ে গেলেন, মির্জাফর হয়ে গেলেন। ভাববে যে আমি নিজেও বিশ্বাসঘাতকতা করেছি, আমি আরো বড় বিশ্বাসঘাতকদের জন্ম দিয়েছি। দেখো, যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল, সেই খেলাটা দিয়ে ওরা শেষ করলো। কিন্তু দীর্ঘস্থায়ীভাবে কতগুলো ছাপ তো থাকে। দেখো, যে সাংসদগুলোকে আনা হলো, যে বিধায়কগুলোকে আলাদা পরিষদীয় গোষ্ঠীতে আনা হলো, তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত হচ্ছে না। তুমি কিন্তু এইমাত্র বললে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠিয়েছে যে কেসে, সেই কেসে কিন্তু কোনো না কোনো ভাবে ওই কুন্তলের সাথে সায়নীর একটা সংযোগ ছিল। তাহলে সায়নীকে কি ডেকেছে? উত্তর না। যে মানে এমএলএ গুলো, যে বাপি হালদার সাংসদ, এরকম অসংখ্য মানে যাদের নাম আর আমি বলতে চাই না, যাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার কথা ছিল, তাদের কি সত্যি তদন্ত হয়েছে? উত্তর না।